ঈদের সময় ভাই বাপ মায়ের সাথে তো আনন্দ উপভোগ করি। রিক্স হলেও কষ্ট করে হলেও যাইতে হবে। পথে পথে উচ্ছ্বাস, ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে মানুষ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়ক ও গাড়ির চাপ, পাটুরিয়া ঘাটে যানজট। এখনো স্বাভাবিক হয়নি উত্তরে ৮ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। বগি উদ্ধারের পর বগুড়ায় চলছে রেলপথ মেরামতের কাজ, আপাতত ভেঙে ভেঙে যাত্রী পরিবহন। নির্বাচনে এককভাবে লড়তে চায় জামাত। চলতি মাসেই চূড়ান্ত হবে প্রাথমিক প্রার্থী তালিকা, প্রাধান্য পাবে পূর্ব অভিজ্ঞতা, নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ। টিভি চ্যানেল মালিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে দম্পতির প্রতারণা, টেস্ট ড্রাইভের জন্য শোরুমের গাড়ি নিয়ে অন্যত্র বিক্রি, ৩ বছরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এবং ইরানকে নেতৃত্বশূন্য করার মিশনে যুক্তরাষ্ট্র ইসরায়েল, লারিজানের হত্যার চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। ইসরায়েলের বিমানবন্দরে ব্যাপক হামলা। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম পরিণত হয়েছে জনসমুদ্রে। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনেই তিল ধারণের ঠাঁই নেই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছে ট্রেনে ওঠার চেষ্টায় যাত্রীরা। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউলে। লঞ্চেও রয়েছে উপচে পড়া ভিড়। ভোর থেকেই সদরঘাট টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাট লঞ্চ টার্মিনালে তসলিম তৌহিদ এবং কল্যাণপুরে আছেন রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে সাধারণ মানুষের নামে এক ভদ্র মহিলা হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যাত্রীদের নাই সেরকম অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ যারা দক্ষিণ অঞ্চলগামী মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা সেই ভিড় দেখতে পাচ্ছি। এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র যদি আপনাকে দেখায়, এই মুহূর্তে সকাল থেকে এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজ 29 রোজা হওয়ায় ঘর মুখে মানুষের স্রোত নেমে এসেছে। দীর্ঘ 1 মাস পর সিয়াম সাধনের পর যখন এই রোজার ঈদ এসেছে তখন কিন্তু নারীর টানে আপনজনদের কাছে কিন্তু ফিরতে শুরু করেছে দক্ষিণ অঞ্চলের 20 থেকে 22টি অঞ্চলের এই যে জেলার মানুষগুলো তারা ফিরছে। বিআইডব্লিউটি এর তথ্য বলছে প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60টির মতন লঞ্চ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে চলে যাচ্ছে। সকাল থেকে যদি বলি প্রত্যেকটা এই পল্টন জুড়েই কিন্তু মানুষের ঢল নেমেছে। দক্ষিণ অঞ্চলে মানুষ এই রুটতে যাচ্ছে। আমরা সকালে একাধিক যাত্রীর সাথেও কথা বলেছি, ভোর থেকে যারা এসেছেন অপেক্ষা করছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন একটু চাপ থাকলেও ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য এই চাপটা বা এই ভোগান্তিটা তারা সহ্য করার জন্য বা সহনীয় অবস্থা নিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। আর একটা জিনিস বলে রাখি, আমরা দেখেছি যে কিন্তু লঞ্চগুলোতে কিন্তু অনেকে যাত্রা করছেন ছাদে চড়ে বা বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ স্থানে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ বা কোস্টগার্ডের স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদেরকে নানাভাবে নিরুৎসাহিত করছেন অতিরিক্ত যাত্রী বহন না করতে। লঞ্চগুলোকে তাদের প্রতি বারবার মার্কিং করা হচ্ছে, আমরা এমনটা দেখছি। সব মিলিয়ে বলা চলে সদরঘাট এলাকায় এখন যেন প্রাণ ফিরে এসেছে এবং বাড়ি ফেরা দক্ষিণ অঞ্চলে বাড়ি ফেরা মানুষের কিন্তু একটা উৎসব বিরাজ করছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে আবহাওয়া অনেকটা প্রতিকূল হওয়াতে অর্থাৎ বৃষ্টি হওয়াতে
সেখানে কিন্তু অনেকটা শঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে আজকে সকালে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়াতে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে অনেকটা স্বাভাবিকভাবে ছেড়ে যাচ্ছে এবং উৎসব মুখর পরিবেশে দক্ষিণ অঞ্চলের যে 20 থেকে 22টি জেলার মানুষ কিন্তু তারা যাত্রা করতে পারছেন। বিশেষ করে বলে রাখি যে চাঁদপুর এবং ভোলা এই লঞ্চগুলোতে আমরা দেখেছি সকাল থেকে একটু বেশিই চাপ, এবং এখানে যেমন ভিতরে আমরা দেখেছি যে এই লঞ্চগুলোতে যাত্রীদের ভিতরে যেমন লঞ্চের ভিতর তিল ধরনের ঠাঁই নেই, একই সাথে লঞ্চের ছাদের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছে। একই সাথে অতিরিক্ত চাপটাও আমরা দেখেছি, আর একই সাথে কিন্তু পন্টনগুলোতে কিন্তু তিল ধরনের জায়গা নাই, আমরা সেটাও লক্ষ্য করি। সব মিলে উৎসব যেমন আছে তেমন ভোগান্তিও আমরা যাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই মুহূর্তে যেতে চাই, এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। আমরা যেতে চাই কল্যাণপুরে আছেন আমাদের এক সহকর্মী রায়দুল ইসলাম শুভ, তার কাছ থেকে জানবো সদরঘাটের ঈদযাত্রার খবর। গতকালকে রাতের যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু অনেকটা ঈদযাত্রায় বিঘ্ন ঘটেছে বলে আমরা যেমনটা দেখেছি যে গতকাল দীর্ঘ একটি যানজট সৃষ্টি হয় এই নবীনগর চন্দ্রা এবং বাইপিএলে। এই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালে এই অবস্থায় যাত্রী যারা আছে তারা কিন্তু অনেকটা আগে ভাগে এসে তারা কাউন্টারে দাঁড়িয়েছেন। তবে রাজধানী থেকে যে সকল বাসগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সময় মতো ছেড়ে যাওয়ার কথা বা ছেড়ে যাওয়ার খবর আমরা যেমনটা পেয়েছি। যারা উত্তর অঞ্চলের যারা যাত্রী রয়েছেন তারা যেমনটা বলছেন যে স্বাভাবিক দিনের তুলনায় যে এসি বাসের ভাড়াগুলো সেটা অতিরিক্ত নেওয়া হলেও নন এসি বাসের ভাড়াগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় তারা রেখেছে। তবে এই দূরপাল্লার যেই বাসগুলো সেই বাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকে যেই স্বস্তিটা ছিল আজ কিন্তু অনেকটা চাপ এবং যাত্রীদেরও কিন্তু একটা ঢল আমরা দেখতে পাচ্ছি। আজকে যেহেতু 8টা, আমরা গতকাল কিন্তু এই কল্যাণপুরে আমরা অবস্থান করেছি, গতকালকের চিত্র আর আজকের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। যাত্রীরা কিন্তু সকালেই চলে এসেছে, কেন রাজধানীর মধ্যেও কিন্তু একটু যানবাহনের সংখ্যা অনেকটা কম থাকায় তারা কিন্তু অনেকটা আগে ভাগে এসেছেন যেন এবারের ঈদযাত্রাটা সময় মতোই যেন করতে পারেন, এবং প্রতিটা বাসই আসলে সবকে সময় মতো ছেড়ে যাওয়াই যাত্রীরাও বেশ সন্তুষ্ট কিন্তু প্রকাশ করেছে। এবং তাদের যেই বাসের যেই চালকরা যেমনটা বলছেন যে নবীনগর, এলেঙ্গা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ সময় না হলেও মোটামুটি 2-3 ঘন্টার একটা যানজট থাকলেও পরবর্তী সড়কগুলো কিন্তু আমরা ফাঁকাই আমরা খবর পেয়েছি বলে আমরা যেমনটা জানতে পেরেছি। স্বাভাবিক তুলনায় ঢাকা থেকে রাজশাহীর যে দূরত্বের আমরা খবর শুনেছি যে 6 ঘন্টা থেকে 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা যে সময়টি লাগে সেটি কিন্তু এখন প্রায় 8 থেকে 10 ঘন্টার লাগছে বলে আমরা চালকের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি। তবে সকলের মুখে একটি স্বস্তির ছাপ আমরা দেখেছি যে শত বাধা বা শত বিপত্তি আসুক না কেন তারা যে আসলে সময় মতো রাজধানী ছাড়তে পারছে, সকলে পরিবারের সাথে ঈদ করতে যেতে পারতেছে, এটি আসলে তাদের জন্য একটি ভালো লাগার কারণ হিসেবে দেখছেন যারা যাচ্ছে তারা বলছেন। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিন্তু গাবতলী সহ বেশ কয়েকটি বাস টার্মিনাল কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তিনি যেটি দাবি করেছেন যে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় কিন্তু বেশ স্বস্তির অবস্থায় রয়েছে এবং তেমন কোনো একটা ভোগান্তি বা যানজটের মুখে পড়তে হচ্ছে না। এবং বেশ কিছু অভিযোগ তাকে দেওয়া হলেও এখন পর্যন্ত আমরা দেখেছি যে তার যেটি ভাষ্য যে সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণে যে ভাড়া সেই ভাড়াটি কিন্তু আসলে তারা নিচ্ছেন। আমরা এই মুহূর্তে যেই বাসটি দেখতে পাচ্ছি সেটি ঢাকা থেকে রাজশাহীগামী একটি ন্যাশনাল ট্রাভেলস, সেখানে আসলে বাসটিতে প্রস্তুতি নিচ্ছেন যেটি 8:15-তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা দেখে বাস কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম যে তাদের যেই বাসটি রয়েছে এসি সেটি 8:15-তে ছেড়ে যাবে, অর্থাৎ এখন 8:10, সেই জায়গা থেকে আর 5 মিনিট পরে কিন্তু সেই বাসটি ছেড়ে যাবে। এক কথায় বলা চলে যে সড়ক পথেও কিন্তু বেশ স্বস্তি রয়েছে, কিছুটা যানজট থাকলেও সব কিছু মিলিয়ে যাত্রীদের মধ্যে কিন্তু একটা আনন্দ আর স্বস্তির ছাপ আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। ঈদযাত্রার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলেন কল্যাণপুর সদরঘাটে। এর আগে কমলাপুর রেল স্টেশনে কারিগরি ত্রুটির কারণে বিস্তারিত পরবর্তীতে জানানোর চেষ্টা করব। ঈদযাত্রায় সড়ক নৌপথে ঢল নেমেছে মানুষের, অনেকে জায়গায়
মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গাড়ি না পেয়ে খোলা পিকআপ ও ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন মানুষ। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা যায়। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়, সিরাজগঞ্জের রিঙ্কুকুণ্ড এবং পাটুরিয়া ঘাটে মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। আপনারা জানেন যে মূলত রাজধানীর প্রবেশ পথ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক নিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 34টি জেলার মানুষের যাতায়াত রয়েছে। আপনারা জানেন গতকাল থেকে মূলত শিল্পাঞ্চল সাভারের সকল কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর কালকে থেকে কিন্তু আমরা দেখেছি মানুষের দীর্ঘ সারি তারা বাড়ির মুখে চলে চলেছে এবং ঈদকে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করার জন্য তারা কিন্তু গত রাতেও অনেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পৌঁছেছে। আমরা যতটুকু সকাল থেকে দেখছি যে প্রচন্ড পরিমাণে গাড়ির চাপ রয়েছে। একই সাথে কিন্তু সাধারণ মানুষ, পরিবারের সদস্যরা দলে দলে কিন্তু বিশেষ করে সাভারের বিভিন্ন বাস স্টপেজে এসে যানবাহন উঠছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবীনগর ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরের যে বাস স্টপেজ রয়েছে ঠিক জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে প্রায় সবার পর্যন্ত কিন্তু একই অবস্থা। এই মহাসড়কে গাড়ি চলছে ধীর গতিতে এবং প্রচুর পরিমাণে দূরপাল্লার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। মানুষজন ট্রাকে করেও কিন্তু বাড়ির পানে ছুটে চলেছিল। এই সাধারণত ঢাকা থেকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি নবীনগর থেকে দুই ভাগ হয়ে একটি চলে গিয়েছে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে এবং আরেকটি দক্ষিণবঙ্গের জন্য আরিচা যে পাটুরিয়া ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের সাথে সম্পৃক্ত হয়েছে। ফলে রাজধানী থেকে এবং সাভার, গাজীপুর, শিল্পাঞ্চল থেকে মূলত প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ এই সড়কটি দিয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যাতায়াত করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সড়কের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে মূলত যে ধরনের ধারণা করা হচ্ছিল যে তেল সংকট অথবা আরো নানা ধরনের সমস্যার কারণে মহাসড়কে যানজট হবে বা বিশেষ করে ভোগান্তি হবে এবং একই সাথে কিন্তু বলা হচ্ছিল যে পরিবহন সংকট থাকতে পারে। কিন্তু সেই সকল সমস্যা ছাপিয়ে কিন্তু আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে দূরপাল্লার পরিবহন কিন্তু মহাসড়কে চলছে। ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমরা আজকে পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। একই সাথে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে কিন্তু আনন্দমুখর পরিবেশে কিন্তু মহাসড়ক দুটি হয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাতায়াত করছে। মূলত যদি কালকে ঈদ হয় সেই উপলক্ষে আজকে এই যাত্রা শেষ কাফেলা হিসেবে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে সবাই কিন্তু ছুটছেন দেশের বাড়ির উদ্দেশ্যে, প্রিয়জনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে। তো আমার কাছে সাভার থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে ঈদ যাত্রার এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আরিচা পাটুরিয়া ফেরিঘাটে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ। ধন্যবাদ। যে যানজট, ভোগান্তি আর নাকাল ঘাট নিয়ে কিন্তু ঈদ যাত্রা শুরু হয়েছে। একদম শেষ মুহূর্তে মানুষ ঘরে ফিরছে। এটা আমরা সেক্ষেত্রে যে 2 কিলোমিটার বলছিলাম তা একটু কমে এসেছে। এখানকার যারা প্রশাসন রয়েছে তারা এখানে কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু পার করতে অনেকটাই সক্ষম হয়েছে। এখন ট্রাকের ঠিক দীর্ঘ একটা সারি রয়েছে পাটুরিয়া ঘাট এলাকাতে। তাছাড়া কিন্তু ওটা আসলে যানজট অনেকটা কমে আসা, এটা মৃদু মৃদু বাতাস এবং হালকা শীত এবং মৃদু মৃদু একটু রৌদ্রের ভিতরে কিন্তু ওটা শেষ মুহূর্তের ঈদ যাত্রা যারা এই মুহূর্তে আসছেন পাটুরিয়া ঘাটে তারা কিন্তু স্বস্তি নিয়েই ঘাট পার হচ্ছে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা বলছে যত গাড়ি আসুক তারা কিন্তু
শৃঙ্খলায় রেখে পার করতে সক্ষম হবে এবং তা কিন্তু সক্ষম হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা 4 নম্বর ঘাটে রয়েছি। এখন 5 নম্বর ঘাটে কিন্তু আনলোড হচ্ছে বীর সৃষ্ট মতিউর রহমান এবং তারপরে ভাষা শহীদ বরকতও কিন্তু এই 4 নম্বর ঘাটে লোড হচ্ছে। মানুষ কিন্তু এসেই তারা ফেরি পেয়ে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু কেরামত আলী নামের একটি ফেরি 4 নম্বরের একদম আপ পকেটে কিন্তু এখন এই মুহূর্তে দৌলতদিয়া প্রান্ত থেকে এসে এই কেরামত আলী কিন্তু এখন নোঙ্গর করছেন। এই মুহূর্তে দ্বিতীয়টা বলা হচ্ছিল যে গত রাত্রের থেকে যানজটের নাকাল ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেই নাকাল অবস্থা কিন্তু কিছুটা হলেও সেই কেটেছে এবং এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওপাড়া, নাজিরগঞ্জ রোডে মোট 24টি ফেরি, 33টি লঞ্চ এবং কি 67টি আরিচা ঘাটে কিন্তু স্পিডবোট চলাচল করছে। শেষ মুহূর্তের কিন্তু ঈদ যাত্রা এই মুহূর্তে স্বস্তি হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম পাটুরিয়া ও সাভারে। এর আগে সিরাজগঞ্জে নেশাজনিত সমস্যার কারণে পরবর্তীতে সংবাদ জানানোর চেষ্টা করব। এদিকে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস এর 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন শতাধিক যাত্রী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 8 জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর এখন রেলপথ মেরামতের কাজ চলছে। স্থানীয়রা বলছেন, সতর্কতামূলক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার কবলে পড়েছে নীলসাগর এক্সপ্রেস। ঈদযাত্রার আনন্দ রেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরাঞ্চলের মানুষ। মাঝপথে ট্রেন দুর্ঘটনায় মুহূর্তে উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদে। বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি হয় লাইনচ্যুত। ঢাকা থেকে বুধবার সকালে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ি পৌঁছালে হঠাৎ একে একে 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে নওগাঁ আদমদিঘিতে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এমন বিকট শব্দ, আমরা দৌড়ে আসছি, আর দেখি ধুলা অন্ধকার। যারা সাথে ছিল তারা হুড়াহুড়ি করে লাফ দেওয়ার পরে স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই এলাকার রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা যায়। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ওই স্থান মেরামতের কাজ করেন। সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রতিটি ট্রেনকে দেওয়া হচ্ছিল সিগন্যালও, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ওই সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা। এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টা ইউনিটে টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এইড দিয়ে আমরা নওগাঁ সদর হসপিটালাইজ করেছি। রেলওয়ে বলছে, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে বগুড়া ও রংপুর সহ উত্তরাঞ্চলের 7 জেলার রেল যোগাযোগ বন্ধ থাকে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পাবনা থেকে আসা রিলিফ ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামতের পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানায় কর্তৃপক্ষ। 4 জনের তদন্ত টিম হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলামকে দায়িত্বের অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই মুহূর্তে সান্তাহার বাগবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় 20 ঘন্টা হতে যাচ্ছে গতকাল দুপুরের পর থেকে এই দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছিলাম, সারা রাত ধরে কিন্তু রেলের যে স্লিপার, রেলের যে বগি এবং পাটাতন তারা কিন্তু সংস্কারের জন্য চেষ্টা করছেন এবং স্থানীয় রেল বিভাগের পক্ষ থেকে যে বার্তাটি জানানো হয়েছে যে দুপুর 12টার দিকে তারা এই পণ্য সংযোগ স্থাপন করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে পুরো রেল যোগাযোগই বিচ্ছিন্ন রয়েছে এবং এখানে যে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল সেই বগিগুলো কিন্তু রিলিফ ট্রেনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে। তবে আমরা দেখছিলাম স্থানীয় এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের মতো করে কাজ করলেও দুপুরের মধ্যে তারা আশা করছেন। তবে ঈদের ঠিক একদিন আগে এরকম একটি দুর্ভোগ, যাত্রীরা কিন্তু চরম হতাশ, চরম তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং আকস্মিক এই দুর্ঘটনা একদিকে যেমন এই এলাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, অন্যদিকে এই যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তারের বগি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এই বগিগুলো সরিয়ে
রেলের যে সংযোগ, তারা আপৎকালীন সংযোগ তৈরির একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যাত্রীদেরকে এই মুহূর্তে সান্তাহারে এনে রাখা হচ্ছে। সান্তাহার থেকে পাশে খাতিন গ্রাম যে স্টেশন রয়েছে, রিলিফ যে ট্রেন আনা হয়েছে সেই রেলে আবার নতুন করে রেলে উঠতে হচ্ছে। সব মিলে এখানকার যাত্রীদের কিন্তু একটা মহা দুর্ভোগ। ঈদের আগে আসলে ঘরে ফেরার যে প্রেরণা ছিল, ঘরে ফেরার যে আনন্দ, তা কিন্তু একেবারে মলিন আমরা এখানকার যাত্রীদের দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এই ছিল সার্বিক এই সান্তাহারের রেল দুর্ঘটনার খবর আমার কাছে। ট্রেন দুর্ঘটনার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম সান্তাহারে। সকালের সময় আরও থাকছে। ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত কার্যকর। ব্যত্যয় হলে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি। ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ। জামাতের স্থানগুলোতে পরিচ্ছন্নতা এবং রং করার কাজ শেষ পর্যায়ে। মুসল্লিদের সুবিধার্থে অজু, যানবাহন রাখার স্থান সহ সার্বিক সহযোগিতায় আশ্বাস প্রশাসনে। পাশাপাশি নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদ উল ফিতরের 199তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। এদিকে জামায়াতকে ঘিরে থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। দূরের মুসল্লিদের জন্য থাকছে 2টি স্পেশাল ট্রেন সার্ভিস। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর এ শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল 9টায় ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লাইন যেন বেকা না হয়, মুসল্লির যেন নামাজ পড়ার জন্য সুবিধা হয়, তার জন্য আমরা কাজ করেছি। মাইক সেটিংও চলতেছে, রং টং সব চলতেছে। আশা করা যায় হয়তো আমরা ঈদের আগে, নামাজের আগে কাজ সম্পন্ন করতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি, সেটা সকাল 8টায়। আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসাইন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। আংশিক যে ময়লাগুলো আছে আর এই যে ধুলা বালু টাইপের যেগুলো আছে আর কি, এগুলো আমরা যেমন মানুষ তো নামাজ পড়বে ওইটা উপলক্ষ করে আর কি একবারে বালুসহ আপনার ক্লিন করে। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে ও তাদের নিরাপত্তা নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। নিরবিচ্ছিন্নভাবে যাতে সবাই আসতে পারে এবং শৃঙ্খলার সাথে সবাই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এবং তারপরে ইনশাআল্লাহ হাসিমুখে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা দিয়ে ডিউটি পালন করে। খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে সামিয়ানা টাঙ্গানো, রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। নগরীর 31টা ওয়ার্ডেই ঈদের জামাতে যে নির্ধারিত স্থান আছে সেসব জায়গায় খুলনা সিটি কর্পোরেশন প্যান্ডেল করে দিচ্ছে। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। 6টি আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ঈদের নামাজের ব্যবস্থা করেছি। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় পর্যায়ে এককভাবে লড়তে চায় জামাত। এর মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। সময় সংবাদকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, চলতি মাসের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হবে। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান।
দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য 3 জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। পুরোদমে আমরা সারা দেশে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। আমাদের আগের প্রস্তুতি আছে, এখন আমরা সব জায়গায় যেতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশেই। সিটি কর্পোরেশনগুলো যেহেতু প্রথম হবে সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করেছেন, সেই জন্য প্রথমে বলছি যে এই ব্যাপারে আলোচনা করে প্রস্তাবনা পাঠানোর জন্য প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন। আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। তো এটা লোকালি আমরা ডিসিশন নেব। নেতারা জানান জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করব। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই, এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে মিস করেছেন রমিজ রাজা, প্রশংসায় ভাসালেন টাইগারদের। মোস্তাফিজ রানাদের সঙ্গে তানজিদ তামিমকেও দেখতে চান পিএসএল। দুর্ধর্ষ প্রতারক দম্পতি সাইফুল ইসলাম ও রাজিয়া সুলতানা। স্বামী নিজেকে পরিচয় দেন টিভি চ্যানেলের মালিক হিসেবে, আর স্ত্রী রাজিয়া বনে যান ম্যাজিস্ট্রেট। ভাড়া কিংবা টেস্ট ড্রাইভের নামে শোরুমের গাড়ি নিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করেন অভিযুক্ত দম্পতি। এভাবে গত 3 বছরে হাতে নিয়েছেন কোটি কোটি টাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় সাইফুলকে গ্রেফতার করেছে সিআইডি। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। 2023-এর অক্টোবরে রাজধানীর ইসিবি চত্বরে গাড়ির শোরুমে আসেন এক ব্যক্তি। গাড়িতে গণমাধ্যমের স্টিকার, নিজেকে E10 টেলিভিশনের মালিক পরিচয় দিয়ে প্রস্তাব দেন গাড়ি বিক্রির। এবার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পুলিশের বডিগার্ড নিয়েও আসেন শোরুমে। কাগজপত্র দেখিয়ে চুক্তির পর সই সিল দিয়ে টাকা নিয়ে চলে যান তারা। এটা চেকের মাধ্যমে টাকা দিয়েছিলাম, 7,50,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছি, আর হলো যে বাকি টাকা ওদেরকে ক্যাশে দিয়ে দিয়েছিলাম, ওই দিনে দিয়ে দিয়েছিলাম। এইভাবে ওদেরকে পেমেন্ট দেই, তো ওরা যে প্রতারক চক্র এটা জানতাম না। কিন্তু বিপত্তি বাধে 3 মাস পর। ওই দম্পতির কাছ থেকে কেনা গাড়িটি দেখে নিজের দাবি করেন চট্টগ্রামের এক ব্যক্তি। জানান গাড়িটি ভাড়া নিয়ে শোরুমে বিক্রি করে দিয়েছেন প্রতারক দম্পতি। বলতেছে ভাই আমার কাছে গাড়িটা ভাড়া করে নিয়ে আসছে, ওরা ভাড়া করে আইনা বিক্রি করে দিয়েছে আপনার কাছে, এটা বললো। তখন আমি যে সেটা আমি ইয়াতে জিডি করলাম, ক্যান্টনমেন্ট থানা আমার এখানে পাশে। ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান স্বামী স্ত্রী। গ্রেফতার এড়াতে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। 2 বছর পর সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন প্রতারক সাইফুল ইসলাম। আদালত থেকে আগে জামিন নিয়ে ধরা যায়নি রাজিয়া সুলতানাকে। গ্রেফতার এড়ানোর জন্য যে বাসায় থাকে সে আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। সোর্স বা ইনফরমেশন থাকতো যে সে আশেপাশে, কিন্তু রেড দিলে দেখা গেলো যে সেই জায়গায় নাই, কারণ সে আগে থেকে টের পাইতো যে পুলিশ আসছে, তো সেই জন্য সে সরে যেত। সিআইডি বলছে 2018 সাল থেকে প্রতারণায় জড়িত সাইফুল রাজিয়া চাকরি দেওয়ার নামে নিজ জেলা লক্ষ্মীপুর থেকে 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন ঢাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকা থেকে স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় এবং স্ত্রীর সাথে একজন সাধারণ পুলিশ গানম্যান হিসেবে দেখায়। আশেপাশে কিছু লোকজন থাকে, তারাও কথাবার্তা বলে, টোনটা এরকমই থাকে যে সে একজন ম্যাজিস্ট্রেট। আর যে মূল প্রতারক সে নিজেকে পরিচয় দেয় কোনো একটা কোম্পানির এমডি বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কোনো কোম্পানির। ঢাকায় এসে প্রতারণার ধরন পাল্টান স্বামী স্ত্রী। টার্গেট করেন রেন্টে কার ও গাড়ির শোরুমে। ভাড়া বা টেস্ট ড্রাইভিং এর নামে গাড়ি নিয়ে বিক্রি করে দেন তারা। এভাবে গত 3 বছর হাতিয়েছেন কোটি কোটি টাকা। মালিকানা সংক্রান্ত বা মালিকানা হস্তান্তরের যে ফেক ডকুমেন্ট তৈরি করে ওদের ক্রেতাকে বোঝানোর চেষ্টা করে যে এই
গাড়িটা আসলে জেনুইনলি এই মালিক হচ্ছেন ইনি, কিন্তু আসলে এই ডকুমেন্ট ফেক। এ পর্যন্ত এই দম্পতির নামে 6টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। 3টা জিআর মামলা, 3টা সিআর মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটি সামনে রেখে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নামার অপেক্ষা। জেট স্কি চালক, বিচ বাইক মালিক, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠান সাজানোয় ব্যস্ত দোকানিরা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। নিরাপত্তায় থাকছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেট স্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। বিশেষ করে সৈকত পাড়ে শামুক ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকানিরাও নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। পর্যটন যদি আল্লাহ যদি আনাইলে আর যদি হেফাজত আল্লাহ যদি কিছু দিল আল্লাহ। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন, আমরা তাদের চাহিদা পূরণ করতে পারব। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। পর্যটকদের ঈদ আনন্দ দিতে থাকছে নানা আয়োজনও। আমাদের এই পর্যন্ত 50 থেকে 70% মতো বিভিন্ন হোটেলের রুম বুকিং হয়েছে। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতে থাকবে 3 স্তরের নিরাপত্তা বলয়। লাইফগার্ড আমরা 3 স্তরে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি, লাবণী, সুগন্ধা, কলাতলি। এই 3টা পয়েন্ট ছেড়ে আপনারা আর কোথাও গোসলে নামবেন না। কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের আনন্দ নেই খুলনা অঞ্চলের পাট শ্রমিকদের। লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাটকল। রপ্তানি স্থবিরতায় কমে গেছে কাজের সুযোগ, এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। তবে মিলগুলো আবারও চালুর উদ্যোগের আশ্বাস বিজেএমসির। নিয়ামুল হোসেন কোচি ছবিতে আব্দুল্লাহ আল মামুন, রুবেলের রিপোর্ট। যে খালিশপুর এলাকা এক সময় ঈদের 1 সপ্তাহ আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করত, সেখানে এখন শুনশান নীরবতা। 2 মাস উৎপাদন বন্ধ থাকার পর গত 26 ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর জুট মিল আনুষ্ঠানিকভাবে লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। কাঁচা পাটের উচ্চমূল্য আর লোকসানের চাপ দেখিয়ে বন্ধ করা হয় 3 বছর ধরে ইজারায় চালানো রাষ্ট্রায়ত্ত কারখানাটি। এতে হঠাৎ কর্মহীন হয়ে পড়েন কয়েকশো শ্রমিক। কোনো ফয়সালাই পাই না, আমাদের বেতন কবে পাবো এও কইতে পারি না, আর আমি চাকরিটা থাকবে কিনা। পাটের দাম বৃদ্ধি দেখাইয়া তারা মিলটা বন্ধ করে এবং কিছুদিন পরে একটা ল্যাপের নোটিশ দেয়। জুট সম্পর্কে এনাদের কারণ কোনো ধারণা, কোনো অভিজ্ঞতা নাই, তাই আজকে আমাদের এই সাধারণ মানুষের, সাধারণ শ্রমিকের আমাদের আজকে এই দুর্গতি। এই জনপদে রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে বেসরকারিভাবে চালু 4টির, বাকি 3টিতেও উৎপাদন সীমিত। অন্যদিকে বেসরকারি মিলগুলোতে উৎপাদন নেমেছে 1/3। একই সঙ্গে বন্ধ পাট রফতানি। এতে ঈদের আগে কর্মহীন হয়ে শ্রমিকদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। এই ঈদের সময় আমাদের সরকার বোনাস দিত, বিল পাইতাম, আমরা আমাদের ছেলে সন্তান লেখাপড়া করত। ঈদ বলতে শ্রমিক এবং গরিবদের কাছে ঈদ বলতে কোনো শব্দ নাই। 71-তে 26টা জুট মিল বন্ধ করে দেয়, তখন থেকে আমরা এত অবহেলিত, এখন মৃত্যুপুরীতে আমরা পরিণত হয়েছি। শুধু দৌলতপুর জুট মিল, অনেক মিলেরই শ্রমিকদের বিভিন্ন আইন জটিলতার কারণে দেনা আছে, সেইগুলো যাতে দ্রুত দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন সরকার, মালিক ও শ্রমিক সহ সব পক্ষকে নিয়ে এখনই সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ না নিলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে। পাটকে শিল্প ভাবতে হবে, একটা টেবিলে বসতে হবে, ফাইন্ড আউট করতে হবে কি প্রবলেম, তাহলে সকল সলিউশন হবে। আর এখন ফার্স্ট অফ অল রপ্তানিটা চালু করে দিতে হবে। যদিও বিজেএমসি বলছে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর প্রক্রিয়া রয়েছে। মিল চালু হলেই সংকটও কেটে যাবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা। সবগুলো মিল চালু হয়ে যায়, সেখানে শ্রমিকের অবশ্যই কর্মসংস্থান হবে, শ্রমিক বা কর্মচারী, কর্মকর্তা, এগুলো তো লাগবেই। চুপিল তো একা চালানো যাবে না, সেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। খুলনা অঞ্চলে 9টি রাষ্ট্রায়ত্ত সহ মোট 20টির মতো পাটকল আর প্রায় সমান সংখ্যক কাঁচা পাট রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা কামিলি। তিনি দাবি করেন এই রক্তপাত ইসলামী ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এদিকে ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের রামাত গান এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের এখনও যা কিছু অবশিষ্ট আছে তা শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক শীর্ষ নেতৃত্বের হত্যার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে তেল পরিশোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে দেশটি। একই সঙ্গে কুয়েত, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপন লক্ষ্য করে আক্রমণ হয়েছে। ইসরায়েলে আঘাত করা হচ্ছে অপ্রতিরোধ ক্লাস্টার বোমা দিয়ে। লণ্ডভণ্ড হয়ে গেছে রামাত গান এলাকা। আবাসিক ভবনের পাশাপাশি মেট্রো স্টেশনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া বাসিজের ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর বোমা বর্ষণ। জ্বালানি অবকাঠামোতে হামলা জবাবে আক্রমণকারীদের তেল গ্যাস স্থাপনাগুলো ছায়ে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। লেবানন জুড়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চল জুড়ে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা কামিলি। এক বিবৃতিতে লারিজানিকে একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব বলে অভিহিত করেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমার মতে যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি কাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে স্পষ্ট নিয়মের আওতায় ইরান ও পুরো অঞ্চলের স্বার্থ বিবেচনায় রেখে এই গুরুত্বপূর্ণ জলপথে শান্তিপূর্ণ নৌ চলাচল স্থায়ীভাবে নিশ্চিত করা যায়। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইসরায়েলি হামলায় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ইরান যুদ্ধ চলতে থাকলে জ্বালানি মূল্য বৃদ্ধি ও বাজার অস্থিরতার কারণে সামনে কঠিন সময় অপেক্ষা করছে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবশিষ্ট অংশ শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে 5 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে সীমান্তে কোনো হামলা হলে পূর্ণ মাত্রার অভিযানের হুঁশিয়ারি ইসলামাবাদের। তবে সামরিক কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছে তালেবান সরকার। তীব্র সামরিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি। যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক অবস্থানে শাহবাজ প্রশাসন। পাকিস্তানের তথ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো সীমান্ত হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী তৎপরতা ঘটে সঙ্গে সঙ্গেই আরও তীব্র অভিযান শুরু হবে। যদিও এই সময়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলায় শতাধিক মানুষ নিহতের অভিযোগ তোলে আফগানিস্তান। জাতিসংঘ অন্তত 143 জনের মৃত্যুর তথ্য দিয়েছে। যদিও পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা কেবল সন্ত্রাসী অবকাঠামোতেই হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্বের মধ্যে শুরু হয়েছে ইসলামাবাদ নয়াদিল্লির তীব্র বাগযুদ্ধ। আফগানিস্তানের কাবুল ও নানগারহারে চালানো বিমান হামলা ঘিরে ভারতের সমালোচনাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে পাকিস্তান। পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানের বিষয়ে ভারতের মন্তব্য অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটিতে সন্ত্রাসবাদে ভারতের সম্পৃক্ততার প্রেক্ষাপটে এমন বক্তব্য দ্বিচারিতার উদাহরণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে 16 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির বন্দরনগরী করাচিতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একই সঙ্গে পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। দুর্যোগের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনভোগান্তি আরও বেড়েছে। এছাড়া শহরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, ডুবে গেছে প্রধান সড়কগুলো। প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে শহরের যান চলাচল। উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে ভ্রমণের সুযোগের কথা জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। তবে এক্ষেত্রে সৌদি আরবের প্রবেশের জন্য ভিজিট অথবা ট্রানজিট ভিসা বাধ্যতামূলক। ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর 4 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তাই ভিসা পাওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশের বিমানের টিকিট নিশ্চিত করেই যাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিলে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ করে আবেদনকারীকে অবহিত করবেন। অনুমোদন পাওয়ার পর নিজ ব্যবস্থাপনা স্থলপথে কুয়েত সৌদি সীমান্তে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং 4 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তবে অনুমোদন পেতে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। কুয়েতের বর্তমান পরিস্থিতি এটা স্থিতিশীল, আশঙ্কার এখানে বা আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই। আমরা যে দেখছি প্রধানত এখানে যে বিভিন্ন ড্রোন বা মিসাইল আক্রমণ যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন বিদেশি সামরিক স্থাপনার উপরেই প্রধানত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশি যাত্রী, ট্রানজিট যাত্রী যারা কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারওয়েজ যোগে বিভিন্ন ট্রানজিটে ছিলেন, তাদের প্রায় 150 জনের মতো আটকে পড়েছিলেন কুয়েতে। আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে রিয়াদে যে বাংলাদেশের দূতাবাস আছে তার মাধ্যমে এবং তারপর তাদের সবাইকে আমরা দেশে ফেরত পাঠাতে সক্ষম হই। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। অনেকেই বলছেন এতে জরুরি পরিস্থিতিতে দেশে ফেরার একটি পথ অন্তত উন্মুক্ত হয়েছে। ট্রানজিট ভিসা হয়ে সৌদি আরব থেকে বাই রোডে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। ইনশাল্লাহ আমরা অনেক খুশি। এখানে যুদ্ধের জন্য আমরা আর কি দেশে যেতে পারছি না, এখন ইনশাল্লাহ সৌদি ভিসা দিচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি, দেখা যাক কতদূর কি হয়, যেতে পারি কিনা। এদিকে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেক টিকিট বাতিল হয়, বিপাকে পড়েছে ট্রাভেল এজেন্সিগুলো। আমরা চেষ্টা করতেছি কুয়েত থেকে ট্রানজিট ভিসা দিয়ে বাই রোডে সৌদি হয়ে ফ্লাইটে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আগামী 21 মার্চ থেকে দূতাবাসে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্ব মঞ্চে লিটনরা ভালো পারফরম্যান্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মোস্তাফিজ, নাহিদ রানাদের। তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ এই ধারাভাষ্যকার। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধ করেছেন টাইগার ওপেনারকে দলে নিতে। বিস্তারিত সাজিদ মোস্তাহিদের রিপোর্টে। টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল, তবে এখনও আলোচনায় মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ না নেয়ার বিষয়টি। সরাসরি না হলেও এ বিষয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান। দেশে এখনও এই ইস্যু প্রাসঙ্গিক। ক্রিকেট কূটনীতির ব্যর্থতা খতিয়ে দেখতে হবে সরকারি তদন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিয়েছেন রমিজ রাজা, যিনি ভয়েস অফ পাকিস্তান ক্রিকেট নামেও পরিচিত। আইসিসি ইভেন্টে কমেন্ট্রি বক্সে নিয়মিত সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে মিস করেছেন বাংলাদেশ দল ও সমর্থকদের। Did you miss Bangladesh team in the World Cup?
বাংলাদেশ দল ও ফ্যানদের আমি বিশ্বকাপে মিস করেছি। পাকিস্তানও তাদের পক্ষে লড়াই করেছে। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে একটা বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক। ক্রিকেটারদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, তাদের ভেতর দিয়ে কি গেছে। এর পেছনে বড় একটা কারণও ছিল। পরবর্তীতে আমরা যখনই বাংলাদেশ দলকে বিশ্ব মঞ্চে দেখব, আশা থাকবে তারা সেখানে ভালো পারফরমেন্স উপহার দেবে। বিশ্বকাপে না খেলার হতাশা কিছুটা হলেও ঘুচেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যে সিরিজে বল হাতে দাপট দেখিয়েছেন নাহিদ রানা মুস্তাফিজ। দুই টাইগার পেসারকে প্রশংসায় ভাসালেন রমিজ রাজা। কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল, বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে? আমি মুস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20-তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল এক বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে। কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা। ওপেনার তানজিদ তামিমকে নিয়েও বেশ আশাবাদী রমিজ। বিপিএল এর পর পাকিস্তান সিরিজেও ধারাবাহিক রান পেয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। রমিজের বিশ্বাস, একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাবেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি আমার এই সাক্ষাৎকার দেখে থাকেন, তাদের বলবো আপনারা তানজিদ তামিমকেও দলে নিন। সে সম্ভাবনাময় ক্রিকেটার, বড় শট খেলায় পারদর্শী। আমার বিশ্বাস ভবিষ্যতে সে পিএসএল এর সুযোগ পাবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের সময় ভাই ভাবনার সাথে তো আনন্দ উপভোগ করি, রিস্ক হলেও কষ্ট করে হলেও যাইতে হবে। পথে পথে উচ্ছ্বাস ঈদ উদযাপনে নগর ছেয়ে বাড়ির পথে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কেও গাড়ির চাপ, পাটুরিয়া ঘাটে যানজট। এখনও স্বাভাবিক হয়নি উত্তরের 8 জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। বগুড়ায় বগি উদ্ধারের সঙ্গে চলছে রেলপথ মেরামতের কাজ। আপাতত ভেঙে ভেঙে যাত্রী পরিবহন। এবং ইরানকে নেতৃত্ব শূন্য করার মিশনে যুক্তরাষ্ট্র ইসরায়েল। লারিজানির হত্যার চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। ইসরায়েলে বিমানবন্দরে ব্যাপক হামলা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা সেজেন। ধন্যবাদ কাজল। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।